সবাইকে AR টিভিতে স্বাগতম। আজকে পদ্মপাতার ঢেউ উপন্যাসটি পড়ছি, 7ম পর্ব। উপন্যাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং একটি শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে। ইদানিং আইজা কাউকে কিছু বলে না, কেমন যেন গুরু গম্ভীর হয়ে পড়েছে। প্রেম তাকে শীতল করে দিয়েছে। অবসর সময়ে একা একা বুয়েটের ভিতরে রিক্সা নিয়ে ঘোরে। এই ঘোরার মধ্যে সকাল বিকেল দুপুর নেই। যখন অবসর, কোনো কাজ নেই বলে মনে হয়, তখনই একটা রিক্সা নিয়ে বেরিয়ে পড়ে বুয়েটে। তার দেবেন্দ্র কলেজে এক বান্ধবী বুয়েটের সিভিলে পড়ে। তাকে সে তেমন কিছু বলেনি। তার বান্ধবীর ছোট বোন সিলেট জেলায় বাড়ি। তার সহায়তা নিয়েছে। যেভাবেই হোক ছেলেটিকে বের করতেই হবে। একদিন একা হাঁটতে হাঁটতে হাইকোর্টের সামনে গিয়েছে। রাস্তায় একটি পাগল বসে আছে। সে পাগলের হাতে 10টি টাকা দেয়। পাগল বলে, তুই যাকে খুঁজিস সত্তর দেখা পাবি। এত কষ্ট পরে সইতে পারবি রে? সে কিছুক্ষণ দাঁড়ায়, ভাবে পাগল বাবাকে সে কিছুই বলেনি, কি করে এসব সে বলে। কি ভাবছিস? পাগল কি এমনি হয় রে? পথে জীর্ণ পোশাকে বসে আছি, নানান কিছু ভাবছিস। যা পাবি, ওর দেখা পাবি। পরে কিছু করার সাধ্য কারো নেই। সে তোর নসিব। মানুষের নসিব তো মানুষ তৈরি করে না, সেখানে মানুষের কোনো হাত থাকে না। এটাই নিয়তি। বাবা বলে ডাক দিয়ে পিছনে তাকায়। দেখে পাগল বহু দূর দাঁড়িয়ে আছে। সে তেমন কিছু মনে করল না। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ। পাগল পীর মুর্শিদ আউল বাউল দেখতে দেখতে বড় হয়েছে সে। দোয়েল চত্বর ধরে হাঁটতে হাঁটতে শহীদ মিনারের দিকে যাচ্ছে। রাস্তায় তার বান্ধবীর সঙ্গে দেখা হয়। বান্ধবী বলে, হাই আইজা। হাই, কেমন আছো? ভালো, তুমি? আমিও। কোথায় যাও? শহীদ মিনারের দিকে যাচ্ছি। ততক্ষণে বান্ধবীকে বহন করা রিক্সা কার্জন হলের দিকে চলে যায়। সে একাই এগিয়ে যেতে থাকে। হঠাৎ সে দেখতে পায় তার হলের লাইব্রেরিয়ান শুক্লা দেবীর সঙ্গে এক রিক্সায় কাব্য কার্জন হলের দিকে যাচ্ছে। শুক্লা দেবী বয়স্ক মহিলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি শেষ, ভিসির খুব কাছের সে। এর জন্য 5 বছরের জন্য আবার চুক্তিতে তাকে নিয়োগ দিয়েছে। শুক্লা দেবীর সঙ্গে আইজার খুবই সুসম্পর্ক। এখনো আইজা তার কাছে 1000 টাকা পাবে। ধার নিয়েছে গত মাসে। 20 তারিখে দিবে। তার জবান ঠিক আছে। যে তারিখে টাকা দিতে যাবে ঠিক তার আগে অথবা সেই তারিখে দিয়ে দেবে। সে তাকে জিজ্ঞেস করে, দিদিমণি বাসায় আইও? আসবো, আজ বিকালে আইও? আসবো শুক্লাদি। সে রিক্সা নিয়ে শহীদ মিনারের সামনে দিয়ে শামসুন্নাহার হলে চলে যায়। রুমে যেতেই ঝুমুর বলে, কোথায় ছিলি রে? কার্জন হলে কাজ ছিল। দুপুরের খাবার খাবি না? তোর ক্ষুধা লাগেনি রে? হ্যাঁ, ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি খেয়ে নে। গোসলটা করে আসি। খেয়ে গোসল করতে পারিস?
না রে ঝুমুর, গোসল করে খাই। যা তাড়াতাড়ি গোসল কর। তোর মনটা খুব খুশি খুশি লাগছে কেন রে? যাই রে, গোসল করে আসি। একটু পরে গোসল করে সে রুমে ঢোকে। ঝুমুর বলে, মানিকগঞ্জের একটি মেয়ে এসেছিল, তোকে খুঁজে গেল। মেয়েটি রোকেয়া হলে থাকে, তোর আত্মীয় হয়, পাবলিক অ্যাডে পড়ে। হ্যাঁ, আমার মামাতো বোন। আগেও তো এসেছে, তুই ওকে দেখিসনি? না, আমার সঙ্গে দেখা হয়নি। তুই কি বলেছিস ওকে? আমি বলেছি ডিপার্টমেন্টে গিয়েছিস। ধন্যবাদ বান্ধবী। মেয়েটির মাথায় কি বড় বড় চুল, আল্লাহ! হ্যাঁ, ওর মাথায় চুল অনেক সুন্দর, সিল্কি। এমন চুল খুব কম মেয়ের আছে। ওর দুটো চোখ বড় বড়, কি মিষ্টি করে তাকায়, মায়া লাগে। হ্যাঁ, প্রথম বর্ষে ভর্তি হয়েছে। বাচ্চা, একেবারে বাচ্চা দেখায়। পাখনা আছে রে, অনেক বুঝে। আমাকেও জ্ঞান দেয়, একেবারে হাড্ডি পাখনা। বেশি বোঝে নাকি? তবে কি বলি তোকে, ওর সঙ্গে কথা কম বলিস। বলে ভালো করেছিস বলে ভালো করেছিস। আমরাও এমন এক ফুফাতো বোন আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন পড়ে। হাই রে পাখনা রে, মনে হয় এখনই সে বিচারপতি। এইসব ইচ্ছে পাকাগুলোরে নিয়ে বিপদ আছে। হ্যাঁ, ঠিক বলেছিস। আমার ফুফাতো বোন কি করেছে শুনবি? রাখ, খাবারটা প্লেটে নিয়ে খাই আর কথা বলি। সে খাবার প্লেটে নামায়, খাবার মুখে দেয় এবং বলে, ইলিশ মাছটি দারুণ সুস্বাদু হয়েছিল ঝুমুর। সজনে পেলি কোথায়? আমি নিচে নেমেছি, দেখি দাদু পলাশী বাজারে যায়। দাদুকে দিয়ে 250 সজনে সাজিনা আনালাম। কেমন লাগছে খেতে? দারুণ লাগছে। তোদের এলাকার মানুষ মনে হয় সজনেটা বেশি খায়, তাই না রে? ঠিক বলেছিস, সজনা কিন্তু অনেক উপকারী সবজি। হ্যাঁ, অবশ্যই। আমাদের মানিকগঞ্জেও আমরা সজনে খাই। তোদের মানিকগঞ্জে খুব বয়াতি বা ওল ফকির আছে, তাই না রে? হ্যাঁ রে, গান বাজনা দিয়ে ভরা। ঝুমুরের বাংলা বিভাগের বান্ধবী রূপা বলে, আমাদের নেত্রকোনাতেও বহু গান বাজনা হয়। আমাদের এলাকা সমৃদ্ধি আছে। তোদের এলাকা ভালো, আমার পছন্দ হয়। তোদের ওদিকে সারা বছর পানি থাকে, চারিদিকে পানি আর পানি। আমার খুব ভালো লাগে। ঝুমুর তো নেত্রকোনায় বিয়ে বসবে। তুই নেত্রকোনায় বিয়ে বসবি? মেয়েদের কোথায় বিয়ে হবে সে আল্লাহই ভালো জানেন। ওটার কোনো হদিস পেয়েছিস? দেখা থাক, কি হয়। খুঁজতে থাকিস, একদিন পেয়ে যাবে ঠিকই। সে বলে, এক মন এক ধ্যানে চায়, সুই গাঁথে পাথরের গায়ে। হতাশ হইস না বান্ধবী। বহু কষ্টে যাকে পাওয়া যায় তাকে হারাতে হয় না। দীর্ঘ প্রতীক্ষার যে সম্পর্ক হয় সে সম্পর্ক চিরস্থায়ী হয়। ধৈর্য ধরে এগিয়ে যেতে থাক বান্ধবী। কাব্যর সন্ধান সে পেয়েছে, কোনো কিছু তাকে বলে না। ঝুমুরকেও বলেনি। পাশের রুমে একটি গান বাজছে, কত দিন আর কত দিন। ঝুমুর বলে, গানটি মনোযোগ দিয়ে শুনতে থাক, আমি একটু রেস্ট করব, খুব ক্লান্ত লাগছে। রূপা, তুই তোদের রুমে যা। আইজা বলে, তুই ঘুমা, সে এখন ব্যস্ত আছে। কখন 5টা বাজবে? শুক্লাদির বাসায় যাবে। কার্জন হলের কর্মচারী কোয়ার্টারে তার বাসা। তার অস্থির লাগছে। 5টা বাজে না কেন? ঘড়ির দিকে তাকায়, দেখে 3:30 বাজে। একটু পর সে বের হবে। দেখতে দেখতে সোয়া 4টা বেজে যায়। সে রেডি হয়ে নিচে
নামে, রিক্সা নেয়। রিক্সা সরাসরি কার্জন হলের ভিতরে গিয়ে পুকুর পাড়ে থামে। আইজা শুক্লাদির বাসায় যায়। দিদি বাসায় নেই। জিজ্ঞেস করে, শুক্লাদি কোথায় গিয়েছে? ঠাটারি বাজার গিয়েছে। কেন গিয়েছে? মুরগির গিলা কলিজা কিনতে। কখন আসবে? এখনই চলে আসবেন। গিয়েছে কখন? 40 মিনিট হলো। 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। আপনাকে ঠাম্মা বসতে বলেছে। ঠিক আছে, বসছি। তোমার নাম কি? বাসন্তী রানী সরকার। তুমি কি করো? পড়ালেখা করি। কোথায় পড়ো? আজিমপুর উচ্চ বিদ্যালয়ে। কোন ক্লাসে পড়ো? 2য় শ্রেণীতে পড়ি। তোমাদের গ্রামের বাড়ি কোথায়? ঠাকুরগাঁও বলে জুলজুল করে তাকিয়ে থাকে। আইজা হাসি দিয়ে বলে, ঠাকুরগাঁও কোথায়? ধানতলা, ইন্দিয়ার কাছে। ইন্দিয়া গিয়েছো? বহুতবার গিয়েছি। এমন সময় শুক্লাদি চলে আসেন। তাকে বলে, দিদিমণি চলে আইসো? আমি একটু বাজারে গেছি, তোমাকে কষ্ট দিলাম। না শুক্লাদি, তোমাকে আমি টাকা নেওয়ার জন্য খবর দেইনি। তোমার সঙ্গে একটু কথা আছে। ভিতরে রুমে চলো। নাতনি কাছে যায়। শুক্লাদি নাতনিকে বলে, বাসন্তী তুমি ওই ঘরে যাও। বাসন্তী চলে যায়। শুক্লাদি বলে, দিদিমণি একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? কি মনে করব? আপনি নির্ভয়ে বলুন। আমার দিদি ভেটেরিনারিতে চাকরি করে। ভেটেরিনারিতে চাকরি করে। বঙ্গবাজার তার পোস্টিং। সেখানে তোমার এলাকার একটি অফিসার আছেন। উনি খুবই ভালো মানুষ। বিসিএস ক্যাডার। দিদিমণি রাগ করবে না তো? তুমি বলো। বলেন শুনি। ছেলেটি তোমাকে খুবই পছন্দ করে। কিভাবে যেন জেনে গেছে আমার সঙ্গে তোমার সম্পর্ক আছে। আমার বাসায় এসেছিল। এত মিষ্টি নিয়ে আমার বাসায় এসেছে। দিদিমণি কি আর বলবো বলেন। ছেলেটি তোমাকে বিয়ে করতে চায়। তোমার সঙ্গে সে কথা বলতে চায়। আমি তাকে আসতে বলবো? না শুক্লাদি, ছেলেটিকে আমি চিনি। সে খুব ভালো। তবে আমি এখন বিয়ে করতে পারবো না। কেন দিদিমণি? ছেলেটি বিসিএস ক্যাডার। আমার বাবাও তো বিসিএস ক্যাডার। ওটা কিছু না। ওনাকে বলবেন মেয়েটি এখন বিয়েতে রাজি নয়। তাহলে অপেক্ষা করতে বলবো? না, বলবেন সে অন্য একটি ছেলেকে ভালোবাসে। না, বলবেন সে অন্য একটি ছেলেকে ভালোবাসে। হ্যাঁ দিদিমণি, তাই বলবো। দুপুরে একটি ছেলের সঙ্গে এলেন। আপনার নাতি কোথায়? আপনার নাতি নাকি? দিদিমণি না, ও বুয়েটে পড়ে, আমাদের ওই দিককার। আমার দাদা আবার বুয়েটে চাকরি করে, তো ও আমার ছোট মেয়েকে একটু পড়ায়। আমার মেয়েটা আইএসসিসি পরীক্ষা দিবে তো। ছেলেটি কোন সাবজেক্টে পড়ে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। খুব ভালো ছাত্র। হ্যাঁ তা তো অবশ্যই। কোন হলে থাকে? তিতুমির হলে থাকে। ঠিক আছে শুক্লাদি, আজকে আসি। আচ্ছা দিদিমণি, কিছু মনে করো না। কিছু মনে করো না দিদিমণি। না, কি বলেন? হাই হাই, আমি ভুলে গেছি। একটু চা খাবা? অরুণা একটু নাড়ু আর চা দে। এমন সময় অরুণার শিক্ষক কাব্য আইজার সামনে দিয়ে রুমে ঢুকছে। আইজা কাব্যর দিকে চেয়ে থাকে। কাব্য তাকে ভালো করেই দেখেছে। কাব্য বলে, আপনি এখানে? হ্যাঁ এলাম। দিদি একে চেনেন? হ্যাঁ চিনি তো, আমাদের হলের ছাত্রী। মা, আমি টিচারের কাছে পড়বো এখন। ঠিক আছে, তুই টিচারের কাছে পড়, আমি দিচ্ছি।
শুক্লাদি নাড়ু ও একটি মিষ্টি এনে তাকে দেয়। সে ধীরে ধীরে খেতে থাকে। আসলে আইজার এখন এই বাসা থেকে যেতে মন চায় না। মনে হচ্ছে যতক্ষণ কাব্য এখানে আছে ততক্ষণ সে এখানে বসে থাকবে। তারপর কাব্য যখন বের হবে তখন সে বেরিয়ে যাবে। একটু পর শুক্লাদি চা নিয়ে আসে। চা পান শেষে কিছুক্ষণ দিদির সঙ্গে কথা বলে আইজা হলে চলে যায়। সে চলে আসে কিন্তু মনটা তার শুক্লা দিদির বাসাতেই থেকে যায়। মন শুক্লা দিদির বাসায় রেখে রাস্তা হেঁটে কার্জন হলের গেটে কিভাবে এলো না আসতে বাধ্য হলো সে নিজেও বুঝতে পারে না। রিকশায় হলের গেটে নামে। হলে গিয়ে সারাক্ষণ শুধু ভাবনা আর ভাবনা। চোখে শুধু কাব্যর মুখ ভাসছে। যেদিকে তাকায় সে দিকেই তার মুখ। কিছুই বুঝতে পারছে না কেন এমন হচ্ছে। 403 নং রুমের একটি মেয়ে এসেছে। মেয়েটি কি যেন জিজ্ঞেস করেছে ভুলে গিয়েছে সে। মেয়েটি তার দিকে চেয়ে আছে, কিছুই বলছে না সে। আসলে সে কোথায় আছে সে জানে না। মেয়েটি আবার জিজ্ঞেস করে, আইজা আপু আমাকে চেনেননি? তখনও কিছু বলে না। মেয়েটি বলে, ঝুমুর আপু কোথায়? মেয়েটি আবার বলে, আইজা আপু আপনি কি আমাকে শুনতে পেয়েছেন? জি বলো, কি যেন বলেছ? আমি জিজ্ঞেস করেছি ঝুমুর আপু কোথায়? কোথায় যেন সে কোথায় বলো? আমি তো আপনাকেই জিজ্ঞাসা করছি, ঝুমুর আপু কোথায়? ঝুমুর কোথায়? হ্যাঁ তাই তো, ঝুমুর কোথায়? আপু আমি আপনাকে জিজ্ঞেস করেছি ঝুমুর আপুর কোথায়? আইজা কিছু বলতে পারে না। মেয়েটি চলে যায়। মেয়েটি যাওয়ার পর সে বিছানায় শুয়ে পড়ে, যেন অনেক দিন ধরে নির্ঘুম রয়েছে সে। এইভাবে এক সময় ঘুমিয়ে পড়ে সে। ঘুমের মধ্যে স্বপ্নে সে কাব্যকে নিয়ে শহীদ মিনারে বসে গল্প করছে। কাব্য তার মাথায় গোলাপ ফুল গুজে দিচ্ছে। রাতে ঝুমুর 6 বান্ধবীর জন্য ঢাকা ক্লাব থেকে খাবার এনেছে। এটা ঝুমুর খুশি হয়ে খাওয়াচ্ছে। তার বড় ভাই আমেরিকা গিয়েছে, সবাই এর জন্য খুশি হয়েছে। ঝুমুরের বাবা ঝুমুরের ঘনিষ্ঠ বন্ধুদের এক ওয়াক্ত ভালো খাওয়াতে বলেছে। সবাই মনের আনন্দে খাবার খেয়েছে। ঝুমুর আইজাকে খাওয়ার জন্য অনেক ডেকেছে। তাকে ঘুম থেকে ওঠানো যায়নি। মনে হচ্ছে সে খুব ক্লান্ত। তার পিছনের জীবনের রক্ষিত ভালোবাসা তাকে চেপে ধরেছে। আজ ভালোবাসার ঠিকানাটা খুঁজে পেয়ে এজন্যই সে অতি আবেগে ক্লান্ত হয়ে পড়েছে। ঝুমু তাকে ঘুমে রেখে ভোরে নরসিংদী চলে গিয়েছে। আজ ঘুম থেকে উঠেছে সকাল 9টায়। নাস্তা করেছে, ক্লাস নেই বসে পড়ছে। সকাল 11টা বাজে। রুমের দরজায় টোকা পড়েছে। দরজা খুলে দেখে শুক্লাদি। দিদিমণি একটু এলাম তোমার কাছে। শুক্লাদি, কেন? দিদিমণি তুমি কি ফিজিক্সে পড়ো? তুমি তো ফিজিক্সে পড়ো। হ্যাঁ শুক্লাদি। দিদিমণি আমার মেয়েটাকে একটু ফিজিক্স দেখাতে যদি, তাহলে ভগবানের কাছে তোমার জন্য অনেক আশীর্বাদ করব। আমরা তো ধনী না, একটু পরেই পারবো, এইটুকুই পারবো। শুক্লাদি এভাবে বলতে হবে না। আপনার মেয়েটাকে আমি ফিজিক্স পড়াবো? দিদিমণি আমাদের তো সচ্ছলতা নাই, আমরা খেয়ে পরে বেঁচে থাকি। আমার অনেকগুলো মেয়ে ছিল, মেয়েগুলো বিয়ে দিতে দিতে শেষ হয়ে গেছি। আর বলতে হবে না শুক্লাদি, আমি ওকে ফিজিক্সটা দেখিয়ে দেব।
সামনে আমার একটি কঠিন পরীক্ষা আছে। পরীক্ষাটা শেষ হলে আমি আপনার সঙ্গে কথা বলবো। বইল দিদিমণি। আইজা ভিতরে ভিতরে খুশি হয়েছে। সে মনে মনে ভাবে আর হাসে, রথ দেখা কলা বেচা দুটোই হবে।